নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী নরেন্দ্রনাথ মিত্র রচিত গল্প জামাই। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্রী নরেন্দ্রনাথ মিত্র রচিত জামাই। গভর্নমেন্ট প্লেসের বড় অফিস বাড়িটার সামনে 10টা বাজতে না বাজতেই পানের পুটুলি নিয়ে এসে বসল প্রমোদা। এত সকালে বাবুরা পান খায় না, অন্য কেউ এসে তার জায়গা দখল করে বসবে তেমন আশঙ্কাও নেই। তবু প্রমোদা সকাল সকালই আসে। বিক্রি তেমন হোক আর না হোক, অফিসের সামনে সন্ধ্যা পর্যন্ত ঠায় বসে থাকে। বয়স বছর 45 হবে, কিন্তু চেহারায় আরো বেশি বুড়ি বলে মনে হয়। চুলে পাক ধরেছে, রোগা লম্বা দেহটা নুইয়ে পড়েছে সামনের দিকে। বেশবাসের ওপর কোনো রকম লক্ষ্যই নেই। চুল পেরে সাদা একখানা আধময়লা ধুতি পরনে, গায়ে কোথাও কোনো গয়না নেই। অথচ একটু যত্ন নিলে দেহ এখনো সুন্দর দেখায় প্রমোদার। লক্ষ্য করলে চোখে মুখে বিগত যৌবন শ্রীর এখনো কিছুটা আভাস মেলে। ভাগ্য ভালো, অফিসে ঢুকবার আগে 24-25 বছরের দুজন যুবক আজ সামনে এগিয়ে এসে দাঁড়ালো। একজন জিজ্ঞাসা করল, মিঠে পান হবে? প্রমোদা বললে, হবে বাবা। তাহলে দাও দুটো। সঙ্গীটি বললে, আমার জন্য নিচ্ছ কেন সুকুমার? আমি তো পান খাবো না। সুকুমার বললে, আহা, খাও না শুভেন্দু, বেশ ভালো পান। দাও তবে, কিন্তু জর্দা টর্দা যেন দিও না। প্রমোদা পান সাজতে সাজতে যুবক দুটির দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, জর্দা না খেলে দেব কেন বাবা? সুকুমার বলল, আমারটাই দাও, ওরটাই দিও না। খাওয়া তো ভালো, কিন্তু জর্দার নাম শুনলেই আমাদের শুভেন্দুর একটু মাথা ঘোরে। শুভেন্দু বাধা দিয়ে বলল, আহ, কি হচ্ছে, তাড়াতাড়ি সেরে নাও, দেরি হয়ে যাচ্ছে অফিসের। দাম চুকিয়ে দিয়ে সুকুমার একটু সরে এসে সিগারেট ধরালো। শুভেন্দু বলল, পানওয়ালিদের মুখে অমন বাবা বাবা শুনতে আমার বড় খারাপ লাগে। সুকুমার একটু হেসে বলল, কি করবে বলো, ওর বাবু ডাকবার বয়স তো আর নেই। শুভেন্দু লজ্জিত হয়ে বলল, যা, কিন্তু বয়স না থাকলেও তাকাবার ভঙ্গিটি কিন্তু তেমনই আছে। পান সাজতে সাজতে আমার আর তোমার মুখের দিকে কেমন তাকাচ্ছিল বলো তো? সুকুমার বলল, দেখেছি, কিন্তু শুধু তোমার মুখের দিকেই নয়, তোমার আমার বয়সী সকলের মুখের দিকেই ও অমন করেই তাকায়। কিন্তু তুমি যা ভাবছ তা নয়, প্রমোদা ওর জামাইকে খোঁজে। হাসতে গিয়ে সুকুমার হঠাৎ গম্ভীর হয়ে যায়। শুভেন্দু বিস্মিত হয়ে বলে, জামাই? জামাই মানে? গলাটা একটু চড়ে গিয়েছিল শুভেন্দুর। সুকুমার তার দিকে চেয়ে ফিসফিস করে বললে, আস্তে হে আস্তে, শুনতে পাবে, চলো ভেতরে চলো বলছি। রাস্তা পার হয়ে দুই বন্ধু অফিসে গিয়ে ঢুকলো। একদল মেয়ে ঢুকলো, তারপর তাদের পিছন পিছন আর এক দল ছেলে। প্রমোদা পান সাজা থামিয়ে তাদের দিকে স্থির দৃষ্টিতে একটু কাল তাকিয়ে রইল, তারপর ফের কাজে মন দিল। শুনতে সে পেয়েছে, চোখের মতো কানও আজকাল তীক্ষ্ণ হয়ে আছে প্রমোদ। কে কি বলে না বলে সবই সে বুঝতে পারে। প্রমোদা সব দেখে, সব শোনে, সবই টের পায়। লোকে ভাবে, আগের মতো বুঝি এখন তার মাথাটা খারাপই আছে। প্রমোদার মাথা অনেক দিন হলো ফের ঠিক হয়ে গেছে। আজকাল তার সব মনে পড়ে। মনে পড়ে সেই কৃপানাথদের গলি, দোরের সামনে রাতের পর রাত সেই আগন্তুকের জন্য অধীর প্রতীক্ষায় দাঁড়ানো। শীত নেই, গ্রীষ্ম নেই, বর্ষা বাদল নেই, পথে এসে দাঁড়াতেই হবে।
মাসে মাসে ভাড়া না পেলে বাড়িওয়ালি যে ছাড়ে না। পোড়া পেটের তাগিদও কি কম? কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো না প্রমোদাকে। মানদা মোক্ষদাদের তুলনায় ওর ঘরে লোকজন ঘন ঘনই আসত। রূপ, স্বাস্থ্য, বয়স, বুদ্ধি দলের মধ্যে তারই যে সবচেয়ে বেশি। নিত্য নতুন ধরনের সাজসজ্জাও করত প্রমোদা। সিঁথিতে কপালে সিঁদুর লেপে, শাঁখা চুড়ি পরে কোনোদিনও কুলবধূ হতো, কোনোদিনও বা কুমারীর বেনি পিঠে লুটিয়ে পড়ত। মানদা মুখ ঘুরিয়ে বলতো, ঢং, তুই থিয়েটারে গেলেই পারিস, এখানে পড়ে মরেছিস কেন? মালতী বলতো, সোনাগাছিতে চলে যা, 6 বছর বাদে বড় রাস্তার উপর বাড়ি তুলতে পারবি, এই এদোগলিতে পড়ে মরছিস কেন? প্রমোদা হেসে জবাব দিত, তোদের জ্বলে মরা দেখব বলে। তারপর 23 বছর বয়সে বকুল এলো প্রমোদার কোলে। বাড়িওয়ালি বলল, এতদিনে তোর দুঃখ ঘুচল রে প্রমো, পেট থেকে পড়তে না পড়তেই যা চোখ মুখ বেরিয়েছে, তোর চেয়ে লাখো গুণে রূপসী হবে, সারা জীবন পায়ের ওপর পা তুলে নিশ্চিন্তে খাবি। মোক্ষদা বললে, একেই বলে ভাগ্যি, আমাদের ঘরে বেটা ছেলে পাঠিয়ে ভগবান ওকেই কিনা মেয়ে দিলে। তা দেবে না? সেও তো একচোখা পুরুষেরই জাত, সুন্দর মুখ দেখলে কি ভগবানেরও মন ভোলে না? কিন্তু সবাই যা ভেবেছিল তা হলো না। বকুলের বছর 7 বয়স হতে না হতে তাকে নিয়ে কৃপানাথদের গলি ছেড়ে চলে এলো প্রমোদা। সোনাগাছিতে নয়, রূপাগাছিতে নয়, বেলগাছিয়ার বস্তি বাড়িতে এসে বাসা বাঁধল। নিজের পেশার ওপর তার অপবৃত্তি জন্মে গেছে। দুবার যথাসর্বস্ব চুরি হয়েছে তার। একবার হতাশ প্রেমিকের ছোড়ার মুখ থেকেও সে বেঁচেছে। যথেষ্ট শিক্ষা হয়েছে প্রমোদার। এ পথ আর নয়। পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের দোতলা বাড়ির অল্প বয়সী বউটির স্বামী, শাশুড়ি, ছেলে মেয়ে নিয়ে সুখের ঘরকন্যা দেখতে দেখতে প্রমোদা মনে মনে ভেবেছে, প্রতিজ্ঞা করেছে, তার বকুলকে কিছুতেই সোনাগাছিতে পাঠাবে না। বসেদের বউয়ের মতোই একটি সোনার সংসার বকুলকে সে গড়ে দেবে। বেলগাছিয়াতে এসে সদবার বেশ ছেড়ে ফেলল প্রমোদা। এই বয়সে সব সোহাগ, আহ্লাদ, সাজসজ্জা ছেড়ে ফেলতে প্রথমটাই অবশ্য খুবই কষ্ট হলো, কিন্তু মেয়ের দিকে তাকিয়ে প্রমোদা নিজেকে সান্ত্বনা দিল। ওর সিঁথিতে সত্যিকারের সিঁদুর তুলে দেবার জন্যে নিজের লোক দেখানো সিঁদুরের দাগ না হয় মুছেই ফেলল প্রমোদা। তাতে দুঃখ কিসের? বস্তিতে সবাই গৃহস্থ নয়, আধা গৃহস্থ কয়েক ঘর আছে যদিও। দিনে দুপুরে, রাত দুপুরে ভুল করে কেউ কেউ প্রমোদার দৌড়ে এসেও হানা দিতে লাগলো। কিন্তু কের কোনো ফাঁদে পা দেবার মতো মেয়ে নয় প্রমোদা। জীবনে তার শিক্ষা কম হয়নি। কয়েক পা এগিয়েই পাইক পাড়া, সেখানে ডাক্তারবাবুর বাড়িতে ঠিকেজির কাজ নিল প্রমোদা। বাসন মাজে, বাটনা বাটে, বাড়ির ছোট ছেলে মেয়েরা কাঁদলে কোলে তুলে নেয়, আর মনে মনে স্বপ্ন দেখে নিজে ঝিগিরি করলেও বকুলকে সে এমনই একটি বড়লোক বাড়ির বউ করে পাঠাবে। শুধু ঝিগিরির পয়সায় সংসার চলে না, যুদ্ধের বাজারে জিনিসপত্রে আগুন লেগেছে। দুপুরবেলা পানের পুটলি নিয়ে প্রমোদা তাই অফিস আদালতের সামনে গিয়ে বসে। বিক্রি মোটামুটি মন্দ হয় না। অফিসের বাবুরা অনেকেই এসে ভিড় করে দাঁড়ায়, চুনের বোটা হাতে নিয়ে গল্প করে। একদিন ডাক্তারবাবু বললেন, তোমার মেয়ে তো বেশ চালাক চতুর দেখছি, লেখাপড়া শিখলো কোথায়? ওকে কি স্কুলে দিয়েছ? প্রমোদা লজ্জিত হয়ে বলল, না বাবু, বস্তির সামনে নিমাই মুদির দোকান আছে, বই খাতা সেখানেই যায়। পড়াশুনো পেলে, বই খাতা পেলে আর যে বকুল কিছু চায় না। দিনরাত বই নিয়ে থাকে, রামায়ণ মহাভারত ওর সব মুখস্থ বাবু। ডাক্তারবাবু বললেন, শুধু রামায়ণ মহাভারত কেন, ও আরো অনেক বই পড়েছে।
ওকে এবার একটা ভালো স্কুলে দাও। মুদির দোকানে আর ফেলে রেখো না। তোমার মেয়ে দেখতে এমনিতেই সুন্দরী, লেখাপড়াটা যদি ভালো করে শেখে ওর বিয়ের জন্য আর তোমাকে ভাবতে হবে না, যে দেখবে সেই ওকে পছন্দ করবে। প্রমোদা আধখানা ঘোমটার আড়াল থেকে অস্ফুট স্বরে বলে, সে আপনাদের আশীর্বাদ কর্তা। শ্যামবাজারে ডাক্তারবাবুর জানা মেয়ে স্কুল আছে, সেখানে আধা মাইনেতে বকুলকে ভর্তি করে দিল প্রমোদা। স্কুলে পুরো নাম জিজ্ঞেস করায় বলল বকুলমালা দাসী। পরদিন অবশ্য বকুল এসে বলল, আজকাল মেয়েরা দাসী লেখে না মা, আমাদের ক্লাসের দিদিমণি রেজিস্টার খাতায় আমার নাম বকুলমালা দাস লিখে দিয়েছেন। প্রমোদা চমকে ওঠে, রেজিস্টার, সে আবার কি রে? বকুল হেসে বলে, বারে, রোজ যে নাম ডাকা হয় ক্লাসে, স্কুলে গেলাম কি না গেলাম তার হিসেব রাখার জন্য নামের খাতা থাকবে না, সেই রকমই নামের খাতা আছে প্রত্যেক ক্লাসে। প্রমোদা আশ্বস্ত হয়ে বলে, তাই বল। ক্লাসের পর ক্লাস ডিঙিয়ে চলল বকুল। ফ্রক ছেড়ে শাড়ি ধরল, স্কুল ছেড়ে কলেজ। বস্তির সবাই বলল, আর কেন, এবার মেয়ের বিয়ে দাও। প্রমোদা বলল, আমি তো অনেক দিন ধরেই বলছি, কিন্তু মেয়ে যে কথা শোনে না। কত সম্বন্ধ এলো, কত সম্বন্ধ হাতছাড়া হলো, কিন্তু বকুল কিছুতেই বিয়ের প্রস্তাবে সায় দিল না। প্রমোদা একদিন মেয়েকে ডেকে বলল, তুই কি ভাবলি বল দেখি, বিয়ে থা ঘর গেরস্থলি কিছু করবি নে? বকুল বলল, না মা, এই তো বেশ আছি। প্রমোদা বিরক্ত হয়ে বলল, এই বেশ আছি, তুই দিনরাত বই নিয়ে পড়ে থাকবি, আর আমি জীবনভর পরের বাড়ি দাসীগিরি করব, রাস্তায় বসে পান বেচবো, এই বুঝি তোর ইচ্ছে? বকুল কালো ব্যথা ভরা চোখ তুলে মায়ের দিকে তাকালো। আমি তো তোমাকে বলেছি মা, ওসব কাজ ছেড়ে দাও। প্রমোদা রাগ করে বলল, কেবল ছেড়ে দাও আর ছেড়ে দাও, ছেড়ে দিলে কি করে চলবে শুনি? দুবেলা অন্ন জুটবে কি করে ভেবেছ? বকুল বলল, আমি টিউশনি করব মা, চাকরি বাকরিও জুটিয়ে নেব, তবু তোমাকে ওসব কাজ আর করতেই দেব না। তারপর সত্যি যখন বকুল একটা স্কুলের মাস্টারের খবর আনলো, প্রমোদা বাধা দিয়ে বলল, তা হবে না, তার চেয়ে তুমি যা করছিলে তাই করো বাপু, পাশ পরীক্ষা শেষ করো, ভাতের জন্য তোমাকে ভাবতে হবে না। বকুল বলল, কিন্তু রাস্তায় বসে পান বিক্রি করতে আমি আর তোমাকে দেব না মা, কলেজে তো আমার মাইনে লাগে না, প্রিন্সিপাল যে টিউশনিটা আমায় জুটিয়ে দিয়েছেন তাতে সংসারের অনেক খরচে আমাদের চলে যায়, তারপর বিয়েটা পাশ করে কোন অফিসে টফিসে ঢুকতে পারলে ব্যাস, কষ্টে সৃষ্টে আমাদের দুজনে চলে যাবে মা, তোমাকে আর আমি কষ্ট করতে দেব না। মেয়ের মুখের দিকে মমতা ভরা চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে প্রমোদা বলে, দূর পাগলি, আমার আবার কষ্ট কিসে, তোকে পেয়ে আমি সব দুঃখ ভুলেছি। বিয়ে পাশ করবার কিছুদিন বাদেই চাকরি জুটিয়ে নিল বকুল। আগে থেকেই চেষ্টা চরিত্র করছিল অবশ্য। কলেজের এক প্রফেসরের স্বামী সরকারি অফিসে ভালো চাকরি করেন, সেইখানেই একটা কাজ জুটে গেল বকুলে। পান বিক্রি আগেই বন্ধ হয়েছিল, চাকরি পাওয়ার পর ডাক্তারবাবুর বাড়িতে সেই ঝিগিরিও আর মাকে করতে দিল না বকুল। প্রমোদা বলল, কেন, পেটের জন্য তুই খাটবি আর আমি খাটতে পারবো না? আমার কি গতর গেছে রে? বকুল বলল, ও কথা কেন বলছো মা, এতকাল তো তুমিই আমাকে খাইয়ে পড়িয়ে মানুষ করলে, এবার তুমি বিশ্রাম করো মা, নিজের ঘর সংসারে সব দেখো। প্রমোদা বললে, ঘর সংসার না ছাই, তোর বিয়ে হবে, জামাই আসবে, কোল ভরে ছেলে মেয়ে আসবে, তবে তো আমার সংসার, তার আগে আমার সংসার কিসের রে? বলে মেয়ের দিকে তাকালো প্রমোদা। 21-22 বছরের সুমত্ত মেয়ে, কিন্তু বিয়ের কথায় ওর মুখে রং লাগে না কেন?
চোখের পাতা লজ্জায় আনন্দে নেমে আসে না কেন? মার দিকে স্থির দৃষ্টিতে একটুকাল তাকিয়ে থেকে বকুল মৃদু কিন্তু স্পষ্ট গলায় বললে, সেসব হবার নয় মা। প্রমোদা জিজ্ঞেস করলে, কেন ও কথা বলিস মা? কেন বলছি তা তুমি নিজেই তো সব জানো। বকুল আর কোনো কথা না বলে চোখ নামিয়ে নিল। একটু বাদেই সে উঠে চলে যাচ্ছিল। প্রমোদা তাড়াতাড়ি তার হাত চেপে ধরে ব্যাকুল স্বরে বলল, জানি, কিন্তু তাতে তোর তো কোনো দোষ নেই। সেই দুঃখে তুই কেন বিয়ে করবি না মা? বকুল বলল, আমার কোনো দুঃখই নেই মা। আমার জন্য তুমি ভেবো না, আমি বেশ আছি। এবার বকুল উঠে গিয়ে কালো মলাটের একখানা ইংরেজি মোটা বই খুলে বসল। দুঃখে বুক ভেঙে যেতে লাগলো প্রমোদার। মেয়েরা হইচই করে, কত আনন্দ আহ্লাদ করে, কিন্তু বকুল সেই 11-12 বছর থেকে ভারী গম্ভীর, ভারী বিষণ্ণ। বকুল প্রথম প্রথম তার বাপের খোঁজ করেছে, কাকা মামা দাদাদেরও খোঁজ করেছে। প্রমোদা মেয়েকে বুঝিয়েছে তারা কেউ বেঁচে নেই। বকুল তবু অবুঝের মতো জিজ্ঞেস করেছে, মা, কি অসুখে মরল বাবা? শিলালীলাদের মতো আমার কি জ্যাঠামণি ছিল না? তার কি নাম ছিল মা? ধৈর্যের সীমা সকলেরই আছে। প্রমোদাকেও একসময় বিরক্ত হয়ে বলতে হয়েছে, রাত দিন অত বকতে পারি নে বাপু, যা বলেছি বলেছি, আর আমি কিচ্ছুটি জানি নে। কিন্তু প্রমোদা না জানালে কি হবে? বকুল ক্রমে ক্রমে সবই জেনেছে। বস্তিতে কুটকাচালি করার লোকের তো অভাব নেই। তাদের ব্যঙ্গ বিদ্রুপে, ইশারা ইঙ্গিতে সবই বুঝতে পেরেছে বকুল। কিন্তু কবছর পরে সেই দুঃখের দিনগুলিও গেছে। নিজের কুল পরিচয়ের কথা, আত্মীয় স্বজনের কথা বকুল মাকে আর জিজ্ঞেস করে না। তার সঙ্গে বস্তির আর কারো ঝগড়া হয় না। কারো সঙ্গে বড় একটা মিশতেই যে যায় না বকুল। স্কুলে যায়, স্কুল থেকে ফিরে এসে আবার বই পড়ে। প্রমোদা মাঝে মাঝে জিজ্ঞেস করে, এত বই কোত্থেকে পাস বলতো বকুল? বকুল জবাব দেয়, শহরে কি বইয়ের অভাব আছে মা? স্কুলের মেয়েদের কাছ থেকে আনি, দিদিমণিদের কাছ থেকেও আনি। প্রমোদা বলে, বই ছাড়া কি তুই জীবনে আর কিচ্ছুই দেখতে পাস না? লীলারা কেমন সুন্দর তাদের ক্লাসের মেয়েদেরকে সঙ্গে নিয়ে আসে, তোর সঙ্গে বুঝি কারো ভাব নেই? আছে তো, তবে আনিস নে কেন তাদের? ভয় করে মা, যদি তারা আমাদের ঘেন্না করে। প্রমোদা হঠাৎ কোনো কথা খুঁজে পায় না। স্কুল থেকে ভালোভাবে পাশ করে কলেজে ভর্তি হয় বকুল, কিন্তু মেয়ের স্বভাব আর বদলালো না। সেই বইয়ের রাস, ঘরের কোণ আর নিজের মন নিয়ে পড়ে থাকা। দুনিয়ার আর কোনো কিছুতে তার কোনো আসক্তি নেই। ওর সমবয়সী শিলা লীলা দুজনেরই বিয়ে হয়ে গেল। বছর ঘুরতে না ঘুরতে একজন ছেলে কোলে নিয়ে আর একজন পেট নিয়ে বাপের বাড়ি এলো বেড়াতে। প্রমোদার সাজা পান খেয়ে তারা ঘরের মেঝে পা ছড়িয়ে শ্বশুরবাড়ির কত গল্প করল। শেষে লীলা হাসতে হাসতে বলল, মাসিমা, তোমার ওই গোমরামুখীকে এবার বিয়ে দিয়ে দাও তো। ওর যা ভাবভঙ্গি দেখছি, কবে যে ও সংসার ছেড়ে সন্ন্যাসিনী হয়ে যাবে তারই ঠিক নেই। সন্ন্যাসিনী হতে বাকিই বাকি। বকুল গয়নাগাটি কিছু পরে না, অত বড় চুলের গোছা মাথায় ভালো করে তার যত্নও নেয় না। মেয়ে তো নয়, যেন এক অনাথ সৃষ্টি। প্রমোদা জিজ্ঞেস করে, আচ্ছা বকুল, লীলাকে দেখে তোর কি হিংসে হয় না? হিংসে হবে কেন মা? তুই কি চাস বল দেখি? বই থেকে মুখ তুলে বকুল মৃদু হাসে। সেই তো সমস্যা, কি চাইবো বলো তো? প্রমোদা বিরক্ত হয়ে বলে, হাসিস নে বাপু, তোর হাসিতে আমার গা জ্বলে। কি চাইবি, তাও কি আমায় শিখিয়ে দিতে হবে? স্বামী, সংসার, গা ভরা গয়না, কোল ভরা ছেলে,
মেয়ে মানুষে দুনিয়ায় আর কি চায় বল দেখি। বকুল বইয়ের দিকে চোখ রেখে মৃদু স্বরে বলে, ওসব আমি কিচ্ছু চাই নে মা। প্রমোদা গালাগাল দিয়ে ওঠে, তা চাইবি কেন, পোড়া কপালি হতচ্ছাড়ি, এ যে রক্তের দোষ, ঘর সংসার তোর মন চাইবে কেন? কিন্তু তুই চাস নে, আমি চাই। যেমন করে পারি জামাই আমি আনবই, এই তোরে বলে দিলুম বকুল। বকুল বই নিয়ে মায়ের চোখের আড়ালে গিয়ে বসে। রাগে জ্বলে যায় প্রমোদা, ইচ্ছে করে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে ওই বইয়ের রাশ। বই তো নয়, শত্রু যেন। ওই বই পড়া বিদ্যের জন্যেই মেয়ে তার এমন করে পর হয়ে গেল। ও কি ভাবে, কি চিন্তা করে, তা কি প্রমোদা বুঝতে পারে? এমনকি ওর মুখের ভাষাটা পর্যন্ত আলাদা। অথচ এই মেয়েকে বুকে করে, এই মেয়ের সুখের জন্যেই প্রমোদা অকালে নিজের সব স্বাদ আহ্লাদ ত্যাগ করেছে। এক এক সময় তার মনে হয় এর চেয়ে বকুলকে নিয়ে তার সেই কৃপানাথ দে লেনেই পড়ে থাকা ভালো ছিল। বাড়িওয়ালি মাসির মেয়ে আলতার মতো বকুলেরও সেখানে দর থাকতো, আদর থাকতো, আর বকুলের খাতিরে খাতির বাড়ত প্রমোদারও। সব আটঘাট ফিকির ফন্দি বকুলকে সে শিখিয়ে দিত, যেমন বাড়িওয়ালি মাসি তার মেয়েকে শেখায়। হয়তো তাদের মধ্যে মাঝে মাঝে চুলি খুনোখুনি হতো, যেমন আলতা আর তার মা বিনি মাসির মধ্যে হয়ে থাকে। কিন্তু ঝগড়া মিটে গেলে আবার সুখ দুঃখের কথাও তো হয় দুজনের মধ্যে। একজন আরেকজনের যত্ন করে, মাতাল হয়ে পড়ে থাকলে বিছানায় তুলে দেয়, খারাপ অসুখ বিসুখ হলে প্রাণ দিয়ে সেবাও করে। মা মেয়ে কেউ কারুর কাছে কিচ্ছুটি লুকোয় না, কেউ কাউকে ঘৃণাও করে না। নিজের রক্ত মাংসের মেয়েকে একেবারে নিজের করে পেত বোধহয় প্রমোদা ওখানেই। বকুল তখন মার কাছ থেকে এমন করে দূরে দূরে থাকতে পারত না, মনে মনে এমন করে ঘৃণাও করতে পারত না। মেয়েকে লেখাপড়া শিখিয়ে ভদ্রলোকেদের সঙ্গে মিশতে দিয়ে ভারী আহাম্মুখী করেছে প্রমোদা। কিন্তু কলেজের পড়া শেষ করে অফিসে ঢুকে 1 মাস বাদে যখন মাইনের টাকাগুলি তার হাতে এনে দিল বকুল, প্রমোদার মন অন্যরকমই হয়ে গেল। সে যা ভেবেছিল তা তো নয়। মেয়েটার মনে তাহলে সত্যি মায়া মমতা আছে। সে বলেছিল, এই কি সব টাকা বকুল? হ্যাঁ মা, সব। হ্যাঁ রে, সব দিলি? তোর নিজের কাছে কিছুই রাখলি নে? এতখানি বিশ্বাস তো আলতা তার মাকে করতো না। নিজের রোজগারের পুরো টাকা তো ভালো, অর্ধেক টাকা সিকি টাকাও সে মাকে প্রাণে ধরে দিত না কোনোদিন। তার চেয়ে প্রমোদার বকুল 1000 গুণে ভালো। প্রমোদা এগিয়ে এসে সস্নেহে মেয়ের চিবুক তুলে ধরল। হ্যাঁ রে বকুল, আমি কি তোর কাছে রোজগার চেয়েছি, টাকা চেয়েছি মা? কিন্তু সংসারের তো টাকার দরকার আছে মা। না, কোনো দরকার নেই। টাকা আমি যেমন করে পারি আমি আনবো, ঝিগিরি করব, পান বিক্রি করব। টাকার ভাবনা তোকে ভাবতে হবে না। তোর কাছে আমি টাকা চাই নে মা। তবে কি চাও? কি চাই হতভাগী, তা কি তুই এতদিনেও বুঝতে পারলি নে? আমি আমার জামাই চাই, ঘর ভরা নাতি নাতনি চাই। সেই দোতলার বাড়ির বউয়ের মতো আমি তোকে ভরা সংসারের মাঝখানে দেখতে চাই যে বকুল। প্রমোদার 2 চোখ জলে ভরে উঠল। বকুল কোনো কথা না বলে আস্তে আস্তে সরে গেল সামনে থেকে। তারপর খেতে বসে মাকে আনমনা করার জন্যে নিজের অফিসের গল্প শুরু করল। খুব বড় অফিস, ঠিক যে তেতলা বাড়িটার সামনে বসে প্রমোদা পান বিক্রি করত, সেই বাড়ি। বকুলের মতো আরও কত মেয়ে আছে সেখানে। শুধু মেয়ে না, শুধু মেয়ে না, ছেলেরাও আছে। তাদের সংখ্যাই বেশি। মিলেমিশে কাজ করতে প্রথম প্রথম খুব লজ্জা করত বকুলে, কিন্তু এখন আর করে না। প্রমোদা অবাক হয়ে বলে, বলিস কি, আমাকে একদিন দেখিয়ে আনবি? বকুল হেসে বলে, বেশ তো মা, যেও একদিন।
কিন্তু ওই কথাই, সত্যি সত্যি প্রমোদাও যায় না, বকুলেরও তাকে নিয়ে যাওয়ার কোনো গরজও নেই। তারপর মাস 6 চাকরি করতে না করতেই মেয়ের বেশবাসে চেহারায় বেশ একটু পরিবর্তন লক্ষ্য করে প্রমোদা। বকুল আগে পরতো 8 পৌড়ে মিলের শাড়ি, এখন রঙিন তাঁতের শাড়ি পরে সে বের হয়। সে রং কখনো সবুজ, কখনো গোলাপি, কখনো হলদে। বকুলের নিজের গায়ের রং গৌর, ওকে সব রঙেই মানায়। আগে চুলের বাস ছিল যেন বাবুই পাখির বাসা, এখন বকুল নিজেই বিনুনি করে। সে বেনি কোমর ছাড়িয়ে অনেক নিচে যায়। কোনোদিনও বা আলগা খোপা বাঁধে বকুল, তাতেও ওকে চমৎকার দেখায়। স্নো পাউডারের দিকে এতকাল মেয়ের বিশেষ ঝোঁক ছিল না, এখন এক একটি করে সেসবও আসতে শুরু করেছে। সময় বুঝে নিজের হার, চুড়ি আর দুল মেয়েকে বের করে দিল প্রমোদ। এর আগেও কয়েকবার দিয়েছে, কিন্তু বকুল কিছুতেই পড়েনি। এবার বলল, মা, এসব ডিজাইন আজকাল আর কেউ পরে না। প্রমোদা মনে মনে হাসল। ভিতর ভিতর সব জ্ঞানই আছে তাহলে মেয়ের। বকুল লজ্জিত হয়ে বলল, হাসছ যে? আরে হাসলাম কই, বেশ তো। ওসব ডিজাইন পুরনো হয়ে গিয়ে থাকে, তুই হালের নতুন ডিজাইন গড়িয়ে নে না। দুবার বলার পর নিমরাজি, তিনবারের বার পুরো রাজি হয়ে গেল বকুল। তারপর ক্রমে মেয়ের চালচলন, ভাবভঙ্গি দেখে আরো অনেক কথাই টের পেল প্রমোদা। এ কেবল শাড়ি বদল নয়, মেয়ের ঘর বদলেরও দিন এসেছে। বকুল আজকাল আর শুধু মনে মনে বই পড়ে না, সুর করে ছড়া ওড়ায়। ছড়া বললে বকুল ভারী রাগ করে, ও বলে কবিতা। বেশ, না হয় কবিতাই হলো, তুই যা বলে খুশি হোস তাতেই আমি খুশি। এতদিন বইয়ের শুকনো পাতা ছাড়া কোনো দিকেই মেয়ের লক্ষ্য ছিল না। এখন গোছায় গোছায় নিয়ে আসে রজনীগন্ধার ডাঁটা। একদিন চোখে পড়ল বকুলের খোপায় লাল গোলাপ ফুলও গোজা। ও ছোট ছিল যখন এক বিছানায় শুতো প্রমোদা, কিন্তু বড় হবার পর মেয়ে নিজেই আলাদা বিছানা করে নিল। কিন্তু সে বিছানাও প্রমোদা নিজেই পেতে দেয়। মশারি গুঁজে আলো নিবিয়ে মেয়ের বিছানার কাছে সেদিন একবার দাঁড়ালো প্রমোদা। তারপর আস্তে আস্তে জিজ্ঞেস করল, বকুল, আমার কাছে আর কিচ্ছুটি লুকোস নে মা, বল না সে কে? কার কথা বলছো মা? তুই যাকে ভালোবেসেছিস, তোকে যে ভালোবাসে। কি বাজে বকছো, আমাকে আবার কে ভালোবাসবে? প্রমোদা একটু হাসল। আচ্ছা বকুল, তুই আমার পেটে হয়েছিস না আমি তোর পেটে, বল দেখি। বকুল তবুও তরল সুরে বলল, তুমি আমার পেটে হয়েছ মা। লক্ষ্মী খুকু, যাও এখন ঘুমো গি, অনেক রাত হয়ে গেছে। প্রমোদা হাসি চেপে নিজের বিছানায় গিয়ে শোয়। আজ গোপন করলো তো, কিন্তু কদিন পর আর গোপন রাখতে পারবে না বকুল। কালই হোক পরশুই হোক, বলতে তাকে হবেই। অনেক রাত অবধি সেদিন প্রমোদার ঘুম এলো না। বারবার মনে পড়তে লাগলো সেই প্রথম মানুষটির কথা। সে বলেছিল প্রমোদাকে নিয়ে সে ঘর বাঁধবে। প্রমোদাও বিশ্বাস করেছিল, ভেবেছিল ও মানুষের সব কথাই বুঝি সত্যি। প্রমোদা ভারী বোকা ছিল তখন। তারপর ক্রমে বয়স বাড়ল, জ্ঞান বুদ্ধি বাড়ল, প্রমোদা চিনতে শিখল মানুষ এমন অবিশ্বাসী জীব দুনিয়ায় আর দুটি আছে। তার কথা মানেই মিছে কথা। কিন্তু এমন শুভ দিনে এসব কি অলক্ষণে কথা মনে আনছে প্রমোদা? তার চেয়ে বকুলের যে বর আসবে তার কথাই সে ভাবুক, প্রাণ জুড়িয়ে যাবে। তার অল্প বয়স, কিন্তু অগাধ বিদ্যা বুদ্ধি, যেমন রূপ তেমনি স্বাস্থ্য। এতকাল তপস্বিনী এই বকুলকে সে পছন্দ করেছে,
আর বকুলেরও যাকে পছন্দ হয়েছে, সে কি প্রমোদার তেমন মেয়ে? আরেকদিন মেয়েকে প্রমোদা অনুরোধ করল, তার নামটা আমাকে বল না বকুল। বকুল ক্ষীণ প্রতিবাদের সুরে বলল, কি যে বলো মা, কার নাম বলবো? প্রমোদা আবার হাসল। নাম ধরে ডাকতে তোর বুঝি লজ্জা করছে? আচ্ছা, তাকে তুই অফিসের পর একদিন আমার কাছে নিয়ে আয় দেখি মা, আমি তার কাছ থেকেই সব জানবো। তাকে কি এসব জায়গায় আনতে পারি মা? প্রমোদা বললে, তবে থাক, এই বস্তির মধ্যে তাকে এনে কাজ নেই। এবার একটা ভালো ঘরটর দেখ তো মা, এখান থেকে উঠে যাই আমরা। হাড়ে নোংরা বস্তির মধ্যে আমারও পড়ে থাকতে ভালো লাগে না। বকুল যেন নিজের মনেই বলল, শুধু কি বাড়ি ঘরদোর বদলালেই হবে? প্রমোদা এক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে থেকে হঠাৎ চেঁচিয়ে উঠল, ও, নিজের মা বদলাতে হবে না, তবেই তুই তাকে আনবি? হ্যাঁ রে, আমাকে এত ঘেন্না তোর? কি করেছি আমি? জ্ঞান হবার পর থেকে তুই আমাকে মদ খেতে দেখেছিস, না কোনো পুরুষের সঙ্গে বেলের লেপনা করতে দেখেছিস যে এত ঘেন্না করবি? হায় হায়, দুধ কলা দিয়ে কি আমি সাপ পুষেছি রে এতদিন? তার চেয়ে যদি বিনি মাসির কথা শুনতুম, বিক্রি করে দিতুম, সে টাকায় আমার আখেরে লাগতো রে। বকুল বলল, চুপ করো মা, ঘরে ঘরে সবাই কান পেতে আছে, সবাই শুনতে পাচ্ছে তোমার কথা। শুনো, আমার বয়ে গেল তাতে। ঘর সংসারের কাজ সেরে খানিক বাদে প্রমোদা মেয়ের খোঁজ নিতে এসে দেখলে বকুল তার ছোট্ট টেবিলখানির ওপর মাথা নুইয়ে চুপ করে আছে। পিঠ ভরা ছড়িয়ে আছে তার কালো চুলের রাশ। প্রমোদা আস্তে আস্তে সেই চুলগুলির ওপর হাত রাখল। পরের বাড়িতে বাটনা বেটে বেটে ক্ষয়ে গেছে, ফেটে গেছে আঙুলগুলো। বকুলের মসৃণ চুলের রাশে নিজের খড়খড়ে খসখসে হাতখানা রেখে একটুকাল চুপ করে দাঁড়িয়ে রইল প্রমোদা। তারপর আস্তে আস্তে বলল, তুই কাঁদিস নে, সত্যি আমি তোর মা হবার যোগ্যী নই রে, আমি যোগ্যী নই। বকুল হঠাৎ চেয়ার ছেড়ে উঠে ছোট্ট মেয়ের মতো প্রমোদাকে আঁকড়ে ধরল। ও কথা বলো না মা, ও কথা বলো না। সত্যি বকুল, বিশ্বাস কর, আমি তোর মা নই। আমার কথা তুই আর কারোর কাছে বলিস নে। আসল মা তোর ছেলেবেলাতেই মরে গেছে। সে ঠিক তোর মতো ছিল, তোর মতোই লেখাপড়া জানতো, ভদ্রলোকের ঘরে থাকতো, ভদ্রলোকের সঙ্গে মিশতো। আমি তোর মা নই রে বকুল, সেই ছিল তোর আসল মা। আমি তো কেবল তোকে পেলে পুষে বড় করেছি। বকুল ধরা গলায় বলল, কোথায় বড় করেছো মা? আমি যে সেই ছোটটি রয়ে গেছি। প্রমোদা নিজের কথাই বলে চলল, তাকে আমার কথা বলে দরকার নেই, তাকে আমার সামনে এনেও দরকার নেই তোর। শুধু একবার আড়াল থেকে আমায় দেখা, এখানে আনতে হবে না। আমি তোর অফিসের সামনে বসে পান বেচতে বেচতে একবার শুধু তার মুখখানা দেখব। ছি মা, আবারও সব কথা বলছো? আমি তাকে এখানে নিয়ে আসব। সে তোমার পায়ের ধুলো নিয়ে তোমাকে প্রণাম করবে। সে মোটেই অহংকারী নয় মা, সে বড় ভালো। সত্যি? প্রমোদা একটু হেসে মেয়ের দিকে তাকালো। দুজনেরই চোখে জল, ঠোঁটে হাসি। বকুল লজ্জায় চোখ নামিয়ে নিয়ে মৃদুস্বরে বলল, হ্যাঁ মা, সত্যি। অত ভালো আমি আর কাউকে দেখিনি, কাউকে না। প্রমোদার দুটি কান যেন মধুতে ভরে গেল। আর তার কিচ্ছুটি জানবার নেই, নাম ধাম অবস্থা কিচ্ছুটি নয়। মানুষ ভালো হলেই হলো, ভালোবাসলেই সব পায় মানুষ। কিন্তু তারপর ফের মাস দুই যেতে না যেতেই দেখা গেল বকুলের আবার পরিবর্তন। ওর মুখে হাসি নেই, গলা ছেড়ে কবিতা পড়া বন্ধ, চুল বাঁধায় রঙিন শাড়ি পরায় তার ফের ওই ঔদাসীন্য দেখা দিয়েছে।
কদিন বাদে গয়নাগুলিও বকুল খুলে ফেলল। প্রমোদা এবার রাগ করে বলল, তোর কি হয়েছে রে? কি হবে মা? নিশ্চয়ই তুই ঝগড়াঝাটি করেছিস। বকুল চুপ করে রইল। প্রমোদা এবার হেসে বলল, যত ভালো ছেলে আর যত ভালো মেয়ে হোক, দুজন কাছাকাছি এলে ঝগড়া তো হবেই। সেই দোতলার বউটিকেও দেখতুম, স্বামী স্ত্রীর মধ্যে দিনরাত যেমন ভাব, ঠিক তেমনই ঝগড়া। ঝগড়া শুনে মনে হতো ওরা বুঝি কোনোদিনও জীবনে আর কারো মুখ দেখবে না। কিন্তু দুদণ্ড যেতে না যেতেই আবার তাদের মধ্যে বেশ মিলমিশ হয়ে যেত। বিয়ে করা বউ, বিয়ে করা স্বামী একজন আরেকজনকে ফেলে যাবে কোথায়? বল দেখি, তোরা এবার বিয়ে করে ফেল বকুল। মুখ নিচু করে বকুল বলল, তার আর উপায় নেই মা। প্রমোদা চমকে উঠল। সে কি রে, বিয়ে করার উপায় নেই কেন? সে কি জাতের কথা তুলেছে? তাকে বলিস তুই বামুনের মেয়ে, আমি যা হই। যাতে সে বামুনই ছিল, ওইটে ছিল তার গলায়। বামুনের চেয়ে তো উঁচু জাত আর হয় না মা। তার মেয়েকে সবাই বিয়ে করতে পারে। বকুল তেমনই নতমুখে বলল, বামুন কায়েতের কথা নয় মা, তার ঘরে বউ আছে, ছেলে মেয়ে আছে, আমাকে সে আর বিয়ে করতে পারবে না। প্রমোদা মুহূর্তকাল স্তব্ধ হয়ে রইল। তারপর বলল, গোড়া থেকে তুই সব জানতিস? না মা, আমিও তাকে যেমন সব জানাইনি, সেও আমায় সব কথা বলেনি। কিন্তু তার কথা যে এত মারাত্মক, সে যে আমি কল্পনাও করিনি মা। প্রমোদা মেয়ের দিকে তাকিয়ে আরো কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, কিন্তু বিয়ে করেছে, ছেলে মেয়ে আছে, তোর কাছে তাকে আসতেই হবে। অমন কত সুন্দরী গরবিনী বউয়ের স্বামী, কত সোনার চাঁদ ছেলে মেয়ের বাপকে আমি ঘর ছাড়িয়েছি, আর তুই একজনকে ছাড়াতে পারবি নে? খুব পারবি। কি করতে হয় আমি তোকে শিখিয়ে দেব। ছি মা, চুপ করো। আস্তে আস্তে সেখান থেকে উঠে চলে গেল বকুল। তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের সেই যাওয়ার দিকে একটুকাল তাকিয়ে থেকে প্রমোদা দ্রুত পায়ে তারই পিছনে পিছনে গেল। তারপর খপ করে মেয়ের একখানা হাত শক্ত করে ধরে কঠিন স্বরে বলল, আমার দিকে তাকা, আমার চোখের দিকে চেয়ে কথা বল। প্রমোদা মেয়ের হাত ধরে টানতে টানতে ঘরের এক কোণায় নিয়ে এলো। দৌড় জানলা সন্তর্পণে বন্ধ করল। গলা নামিয়ে জিজ্ঞেস করল, পোড়ার মুখী, নিজের এমন সর্বনাশ কেন করলি? তুই না লেখাপড়া শিখেছিস? বকুল তেমনই চুপ করে রইল। প্রমোদা বলল, আমার গোড়া থেকেই সন্দেহ হয়েছিল, কিন্তু তুই আমার পেটের মেয়ে, আমার চোখে 3 মাস ধরে ধুলো দিয়েছিস, আমার কাছে কেবল মিছে কথা বলেছিস। কেন এমন সর্বনাশ করলি বকুল? কেন না জেনে শুনে নিজেকে এমন করে বিলিয়ে দিলি মা? ভেবেছিলি সব দিলেই বুঝি সব পাবি? ওরে পোড়া কপালি, যারা অমন করে নেয় তারা কিছুই দেয় না, কিছুই না। চাপা কান্নায় গলা ধরে এলো প্রমোদার। কিন্তু বকুলের চোখে এক ফোঁটাও জল নেই। সে শান্ত স্বরে বলল, আমাকে ছেড়ে দাও মা, যেতে দাও আমাকে। প্রমোদা বলল, কোথায় যাবি তুই মুখ পুরি? 2 দিন বাদে যে আর তুই বেরোতেও পারবি নে। তোকে ঘরেই বা আমি কতদিন লুকিয়ে রাখবো? আমার সেই বিনি মাসি এখনো বেঁচে আছে, তোকে তার কাছে রাখবো। সে সব ফন্দি ফিকির জানে, ডাক্তার বদ্যির বাবা। চল চল, আমার সঙ্গে চল তুই। বকুল শঙ্কিত হয়ে বলল, না মা, সেখানে আমি এক মুহূর্তও টিকতে পারবো না। প্রমোদা বলল, ইস, কি আমার সতী সাধ্যি রে,
না টিকতে পারবার কি হয়েছে? সে তোকে নিজের মেয়ের মতো করে রাখবে। বকুল বললে, না, আমার জন্য তোমাদের কাউকে কিচ্ছু ভাবতে হবে না, আমার ব্যবস্থা আমিই করব। কি ব্যবস্থা করবি তুই? এসবের কি জানিস? হ্যাঁ, ব্যবস্থা করতে করতে বুড়ি হয়ে গেলাম, তবু আমাদের এখনো গা কাঁপে। বকুল মৃদু হাসল। আমার গা কাঁপে না মা, তার সব চিহ্ন আমি মুছে ফেলব। প্রমোদা বলল, সেই হাড়হাবাদে আটকুড়োর ব্যাটার নামটা একবার বল, সব খরচ আমি তার কাছ থেকেই আদায় করব। সহজে না দেয়, আদালতে নালিশ করব। কি নাম বল দেখি বকুল। বকুল বলল, তার নাম মুখে আনার মতো নয় মা, এতদিন যখন শোনোনি, আজও সে নাম আর তার শুনে লাভ নেই। প্রমোদার কোনো পরামর্শই বকুল নিল না। অফিস থেকে 1 মাসের ছুটি নিল, গয়না বিক্রি করলো, মোটা মোটা বইগুলি সব বিক্রি করে ফেলল। তার চোখে জল এলো। তারপর একদিন সন্ধ্যাবেলায় প্রমোদার পায়ের ধুলো নিয়ে বকুল বলল, আসি মা। প্রমোদার মনে পড়ল বকুল বলেছিল তার পায়ের ধুলো আর একজন এসে নেবে। প্রমোদা ভেবেছিল ওরা দুজনে একসঙ্গে পাশাপাশি এসে দাঁড়াবে। কত স্বপ্ন, কিন্তু সে দিন আর এলো না। আজ না আসুক, একদিন ঠিক আসবে। যেমন করেই পারুক বকুলের বিয়ে দেবেই প্রমোদা। বয়সের মেয়ে, শরীর সারতে ওর কদিন লাগবে। প্রমোদা বলল, কোথায় যাচ্ছিস মা? কত দূরে? বকুল বলল, দূরে নয় মা, এই শহরের মধ্যে। খুব ভালো ডাক্তারখানা, ভারী যত্ন করে, টাকা পেলে তারা সবই করে। প্রমোদা বলল, আমাকে ঠিকানা দিয়ে যা, আমি তোকে দেখতে যাব মা। একটু ইতস্তত করে এক টুকরো কাগজে মাকে ঠিকানাটাও লিখে দিল বকুল। প্রমোদা সেই কাগজখানা হাত পেতে নিল, বলল, দাঁড়া। তারপর বাক্সের ভিতর থেকে একটা পুরনো কবজ এনে বকুলের বাহুতে যত্ন করে বেঁধে দিয়ে বলল, এটা পড়ে থাকিস বকুল, এ আমাদের বিনি মাসির দেওয়া কবজ। আপদে বিপদে সকলেই এতে ফল পেয়েছে। তুই তো বিনি মাসির কাছে গেলি নে, ও সময় কিন্তু তার নামটা স্মরণ করিস। ধন্বন্তরী আমাদের বিনি মাসি, পুরো নাম বিনোদিনী দাসী। দুদিন বাদে সেই গোপন ডাক্তারখানার লোকই রাত্রি অন্ধকারে গোপন সংবাদ বয়ে নিয়ে এলো, বকুলকে বাঁচানো যায়নি। মাস কয়েকের জন্য খারাপ হয়ে গিয়েছিল প্রমোদার মাথা। পোড়া অফিসের ঘরে ঘরে গিয়ে প্রত্যেকের কাছে দাবি করত, কে আমার মেয়েকে খুন করেছ? বাপের বেটা হও তো বলো, তাকে ফিরিয়ে দাও, আমার কোলে ফিরিয়ে দাও। গোলমালে কাজের ক্ষতি হয়, অফিসের দারোয়ান পাগলিকে জোর করে বের করে দেয়। তারপর থেকে কিছুতেই আর তাকে ভিতরে ঢুকতে দিত না। বন্ধ দরজায় মাথা ঠুকতে ঠুকতে একদিন প্রমোদার মাথাও ফের ঠিক হয়ে যায়। পাইকপাড়ার ডাক্তারবাবুর বাড়িতে আবার সে ঠিকেঝির কাজ নেয়। দুপুরবেলা পানের পুটুলি নিয়ে অফিসের সামনে আগের মতো ফের বসতে শুরু করে। তার বকুলের অফিস। পান বিক্রি করতে করতে প্রমোদা প্রত্যেকটি যুবকের মুখের দিকে তাকায়। তার ঝাপসা চোখে আর জ্বালা নেই। সে জানে শোধ সে কোনো দিনও নিতে পারবে না। শোধ সে নিতেও চায় না। আর কি হবে শোধ নিয়ে? যে গেছে তাকে কি আর ফিরে পাবে? তাই শোধ নিতে চায় না প্রমোদা। শুধু একবার চোখের দেখাটি দেখতে চায়। বকুল যাকে ভালোবেসেছিল তার মুখখানা শুধু একবার দেখবে প্রমোদা, একবার।
শুনছিলেন আজকের গল্প শ্রী নরেন্দ্রনাথ মিত্র রচিত জামাই। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হচ্ছে। নমস্কার।